সাবেক 3 শীর্ষ সামরিক কর্মকর্তা তারা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে থাকতে হবে নিশ্চয়ই, কিন্তু তার মৃত্যুদণ্ডের কোনো কিংবা জেলের মধ্যে মেরে ফেলার কোনো সম্ভাবনা নেই, কারণ সেখানকার যে সেনা, সেই সেনা অনেকটাই কিন্তু হাসিনার পক্ষেও রয়েছে কিছুটা হলেও। শেখ হাসিনার দেশে ফেরার কথা আমি বলছি না, এ কথা বলেছেন নেত্রী স্বয়ং। খুব বেশি দিন আগের কথা নয়, জুলাই মাসের 8 তারিখের কথা। কি বলেছিলেন তিনি এক ভার্চুয়াল ভাষণে, মনে পড়ছে? ঠিক আছে, সংবাদপত্র থেকে সরাসরি পড়ছি তিনি কি বলেছেন সেদিন। একবার আপনারাও দেখে নিন সংবাদপত্রে কি বলা হচ্ছে। এখানে বলা হয়েছে, নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করলেন। সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন। তার স্পষ্ট কথা, দেশে ফিরে মামলার মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল। এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত হাসিনা ও তার দল আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মানে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে চলমান মামলাগুলিকে অবৈধ বলে দাবি করে এসেছেন এবং এসব বিচার বয়কট করার ডাক দিয়েছিলেন। ঢাকার আন্তর্জাতিক, এরপরে একটু পরে লিখছেন, বলা হচ্ছে খবরে, সোমবারের ভাষণে শেখ হাসিনা আবারও এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেন, কিন্তু পাশাপাশি জানিয়ে দেন তিনি দেশে ফিরেই আদালতের মুখোমুখি হবেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। উল্লেখযোগ্যভাবে আদালত অবমাননার এক মামলায়, কন্টেম্পট অফ কোর্ট, সেখানে তিনি হাজির হননি বলে ইতিমধ্যেই তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। শুনলেন, এখানে তিনি স্পষ্টই বললেন দেশে ফিরবেন। আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তার বিচার চলাকালীন ফিরবেন, বিচারের মুখোমুখি হবেন। অর্থাৎ ইউনূস সরকার ক্ষমতায় থাকলেও শেখ হাসিনার বিচার, ক্ষমতায় থেকে ইউনূস শেখ হাসিনার বিচার চালাবেন আর তখন তিনি ফিরবেন। তার মানে ওই যেমন আমি লিখেছি, আগামীকাল যদি তিনি দেশে ফেরেন তাহলে কেউ অবাক হবেন না। আর দেশে ফিরলে তার নিরাপত্তা ইত্যাদি কি হতে পারে এবং তার কি প্রতিক্রিয়া হবে দেশে ও বিশ্বে, সেই নিয়ে ছোট্ট করে 2 কথা বলবো এখন। বুঝতেই পারছেন এই বিষয়, অর্থাৎ কি হতে পারে, এই সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে যেহেতু সম্ভাব্য, সুতরাং কল্পনার আশ্রয় নিতে হবে। কিন্তু কথা দিচ্ছি, সে কল্পনা হবে বাস্তব পরিস্থিতি বিচার করে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তাহলে তার প্রত্যাবর্তনের রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক প্রভাব বিষয়ে বেশ কিছু সম্ভাব্য দিক রয়েছে। দেশের রাজনীতিতে কি প্রতিক্রিয়া হতে পারে, এটা এ বিষয়ে ভালো ও খারাপ দুটো দিকে আছে। প্রথমে ভালো দিকটা বলি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে 1 যুগেরও বেশি সময় ধরে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এবং অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, উন্নয়ন সাধিত হয়েছে। তার প্রত্যাবর্তনে আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং দলের পুনর্গঠন হতে পারে। দলের যে বিপুল সংখ্যক কর্মী আজ হত উদ্যম হয়ে পড়েছেন, তাদের আশা ভরসা যেন অনেকটাই ভেঙে গেছে, তারা উদ্দীপ্ত হবে ভীষণভাবে হাসিনা ফিরে এলেন। সেই যে মরা গাঙে জোয়ার আসা বলে একটা কথা আছে না, সেটাই হবে। আর নেতিবাচক দিক, শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি, সরকারি নিয়োগে কোটা ব্যবস্থা ও মানবাধিকার লঙ্ঘনের গাদা গাদা অভিযোগ উঠেছে। এই অভিযোগের অনেকটাই যদিও রাজনৈতিক এবং ষড়যন্ত্র প্রসূত। তার প্রত্যাবর্তন কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিরোধিতা নতুন করে জাগিয়ে তুলতে পারে, বিশেষ করে যারা তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার করেছেন বলে অভিযোগ করেন। কিন্তু এখানে একটা কথা বলতে হয়, 1 বছর আগে শেখ হাসিনার বিরুদ্ধে যতটা জনমনে বিরোধিতা ছিল, তার অনেকটাই কমে গেছে। আজ বাংলাদেশের মানুষ আজ খোলাখুলি বলছে এর চেয়ে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল। রাজপথে জনতা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ফিরে এসো।
এরপরেও যদি মানুষের পাশে এসে না দাঁড়ান তিনি, মানুষ কিন্তু মুষড়ে পড়বে, এবং মানুষ যত মুষড়ে পড়বে আওয়ামী লীগের ফেরার পথ কিন্তু তত দুরূহ হবে, শক্ত হবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে একটু দেখি। প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত তার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের কথা ভেবে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করবে, কারণ শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছিল। বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থা তারা হয়তো শান্তি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পুরনো অবস্থান অনুযায়ী সমালোচনা করবে শেখ হাসিনার, কিন্তু তাদের প্রিয় পাত্র ইউনূসের আমলে যেভাবে গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে, সেটা হাসিনার আমলের তুলনায় অনেক অনেক বেশি। জাতিসংঘের রিপোর্টেও পর্যন্ত ইউনূসের আমলের এই ব্যাপারে তার যে রেকর্ড, সেই খারাপ যে রেকর্ড, সেই রেকর্ডের উল্লেখ কিন্তু এসেছে। এইবার দেখা যাক হাসিনা ফিরলে তার বিচার হবে, তিনি শাস্তি পেতে পারেন। এই শাস্তি বিচার কেমন এবং শাস্তি কেমন হতে পারে সেটা নিয়ে দু কথা বলি। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে বিচারাধীন রয়েছেন। সম্প্রতি আদালতকে অবজ্ঞা করার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে 2024 সালের সরকার বিরোধী গণতান্ত্রিক প্রতিবাদের নির্মম দমনের জন্য দায়ী করা হয়েছে। এসব অভিযোগের অনেকটাই যে ভুয়ো সেসবগুলো আজ প্রমাণিত হচ্ছে। যেসব হত্যাকাণ্ড হয়েছে আন্দোলন চলাকালীন, তার বেশ কিছু যে হাসিনার বিরোধীরাই করেছে, তাদের ষড়যন্ত্রের কারণে যে হয়েছে, এসব তথ্য সামনে উঠে এসেছে। আর এখানেই প্রশ্ন ওঠে, বাংলাদেশে বিচার ব্যবস্থার নামে যে প্রহসন চলছে, সেখানে সত্যিকারের তথ্য প্রমাণ ভিত্তিক ন্যায় বিচার কি আদৌ আশা করা যায়? অবশ্যই যায় না, আশা করা যায় না। আর এখানেই সন্দেহ জাগে, তাহলে হাতে পেলে যদি বিচারের নামে চরম অবিচার করে বিচারহীনতার মাধ্যমে হাসিনাকে জুলফিকার আলী ভুট্টোর মতো ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে কি হবে? দেখুন, ভুট্টোকে ফাঁসি দিয়েছিল সামরিক শাসক জিয়াউল হক। বাংলাদেশে সামরিক শাসন নেই। গত বছর যিনি আর্মি প্রধান ছিলেন, সেই ওয়াকারুজ্জামান আজও প্রধান। হাসিনার পতনের দায় তার উপর বর্তায় ঠিকই, কিন্তু হাসিনাকে হত্যা করার কোনো প্ল্যান যেমন সেদিন ছিল না ওয়াকারুজ্জামানের, তেমনি আজও নেই। মনে রাখতে হবে, হাসিনার ওপর মানুষের ক্রোধ সেদিন যে উচ্চতায় ছিল, আজ তার থেকে অনেক নেমে এসেছে। এই পরিস্থিতিতে হাসিনার প্রাণ সংশয়ের আশঙ্কা নেই বললেই চলে। কিন্তু বিচারে যদি প্রাণদণ্ড দেওয়া হয়, এখানে কথা হচ্ছে ভুট্টো কিসের জন্য প্রাণদণ্ড পেয়েছিলেন? তার এক রাজনৈতিক বিরোধীকে হত্যার দায়ে অভিযুক্ত হয়ে সামরিক আদালতে। বাংলাদেশে শেখ হাসিনার যে বিচারের কথা হচ্ছে, সেটা কিন্তু সামরিক আদালতে নয়। ভুট্টোকে আপিল করতে দেয়া হয়নি, কিন্তু হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ বলে যা আছে বলা হচ্ছে, সেটা প্রশাসনিক প্রধান হিসেবে তার নির্দেশের জন্য, এই নির্দেশের জন্য পরবর্তীকালে এই যে মোহাম্মদ ইউনূস, তাকেও তাহলে সেই একই ধারায় বিচারের সম্মুখীন হতে হবে। সুতরাং এই যে প্রাণদণ্ডের আশঙ্কা, ফাঁসির আশঙ্কা, এটা একমাত্র গায়ের জ্বালা মেটাতে জামাত তারা যা ভাবছে, সেই ভাবনার প্রতিফলন। আসলে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে থাকতে হবে নিশ্চয়ই, কিন্তু তার মৃত্যুদণ্ডের কোনো কিংবা জেলের মধ্যে মেরে ফেলার কোনো সম্ভাবনা নেই, কারণ সেখানকার যে সেনা, সেই সেনা অনেকটাই কিন্তু হাসিনার পক্ষেও রয়েছে কিছুটা হলেও। এই সেনা তার পতনের জন্য দায়ী, কিন্তু তার জীবন বাঁচিয়েছেও কিন্তু এই সেনা, এটা মনে রাখতে হবে। প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা সেনা বাহিনীর যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু প্রকাশ্যে এসেছিল আমাদের সামনে বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে। তবে সাম্প্রতিক সময়ে অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা প্রধানের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, তারা খুব কাছাকাছি চলে এসেছেন। এই বিষয়ে আমি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না, এবং আনন্দবাজারও বলছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে চলছে নানান ধরনের সমীকরণ, সে বিষয়েও আমি এখানে আপাতত আলোচনা করতে চাচ্ছি না। তবে এখানে যে বিষয়টি আলোচনায় এসেছে প্রতিবেদনের দ্বিতীয় ভাগে, তা হচ্ছে সাবেক 3 শীর্ষ সামরিক কর্মকর্তা তারা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে, এবং বিভিন্ন ঘটনার নেপথ্যে তারা রয়েছেন এমন ইঙ্গিতই তারা করতে চাচ্ছেন, আনন্দবাজার করতে চাচ্ছে। তারা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া,
সাবেক মেজর জেনারেল এবং বিডিআরের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ইকবাল করিম ভূঁইয়া সম্পর্কে মোটামুটি 5 আগস্টের পর থেকে মানুষের কাছে অনেকখানি স্পষ্ট হয়ে উঠেছে, বা ইকবাল করিম ভূঁইয়া সেনা প্রধান থাকা অবস্থায় যতটা না পরিচিত ছিলেন, 5 আগস্টের কিছুদিন আগে থেকে, কয়েকদিন আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনেকের কাছে তার চেয়ে বেশি পরিচিত হয়ে উঠেছেন। ইকবাল করিম ভূঁইয়া জুলাই গণ অভ্যুত্থানকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন। তিনি রাস্তা থেকে সেনাবাহিনীকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন বা সেই প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন, তার ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। এবং 5 আগস্টের পরে এসে নানান ধরনের গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি নতুন কোনো দল গঠন করতে যাচ্ছেন, অথবা ছাত্র সমন্বয়কদের সমন্বয়ে যেই দল গঠিত হতে যাচ্ছে এনসিপি, সেটির কোনো শীর্ষ পদে তাকে হয়তো দেখা যেতে পারে। ধরনের নানান ধরনের গুঞ্জন আলোচনা ছিল তাকে নিয়ে। এবং তিনি নিয়মিতভাবে তার ফেসবুকে গণঅভ্যুত্থান, বিপ্লব এবং সেনাবাহিনী সম্পর্কে ধারাবাহিক বিভিন্ন লেখা লিখে যাচ্ছিলেন। 7 জুনের পর তাকে আর ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। তেমন একটা বলতে 7 জুনের পর থেকে তার কোনো স্ট্যাটাস ফেসবুকে নেই। এবং 31শে মে খুবই বিতর্কিত একটি স্ট্যাটাস দিয়েছিলেন মিয়ানমার রাখাইনের উদ্দেশ্যে যে বিতর্কিত করিডোর নিয়ে কথা হচ্ছিল সে বিষয়। আমি একটু সেই বিষয়টা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরি। এটি একটি দীর্ঘ স্ট্যাটাস ছিল। এখানে তিনি বলছেন যে হিউম্যানিটেরিয়ান চ্যানেলের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এটি ইন্ডিয়াকে প্রদত্ত করিডোরের মতো কোনো ভূ রাজনৈতিক ছাড় নয়, অর্থাৎ যে 3 বিঘা করিডোরের কথা বলা হয় সেটির মতো নয় এটি তিনি বলতে চাইছেন, বরং এটি নিরস্ত্র নিরাপদ এলাকা ও বা পথ যা সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক লোক, প্রাণ ও মানবিক সহায়তার নিরাপদ চলাচলের জন্য ব্যবহৃত হয়। এটি সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছিল তেমনই একটা ব্যাখ্যা তিনি এখানে তুলে ধরেছেন। এবং প্রসঙ্গে তিনি বলছেন এই সংকটের বিষয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের বোঝাপড়া বা বোঝাটা অস্পষ্ট হবার কথা নয়, কারণ তারাও জানেন এই ধরনের যুদ্ধ বহির্ভূত সামরিক কার্যক্রম বহু দেশে হয়েছে এবং হয়। এই কথা যেমন সত্য, আবার বহু দেশে এই ধরনের সোকল্ড হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে গিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো বিপদের মুখে পড়েছে, সে কথাও আমরা জানি। তিনি বলছেন যে বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বর্তমান নেতৃত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকারের নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে তাহলে তারা তাদের নিজস্ব লক্ষ্য, নীতি ও পরিকল্পনা জাতিকে স্পষ্টভাবে জানাক। এতে জনগণ আশ্বস্ত হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছেও সঠিক বার্তা পৌঁছবে। সেনাপ্রধানকে স্পষ্টভাবে বলার তিনি অনুরোধ করেছেন এবং একটি মন্তব্য খুবই সিগনিফিকেন্ট, যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বা অংশীদারদের কাছে সঠিক বার্তা পৌঁছাবে। বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান তো স্পষ্টভাবে বলে দিয়েছিলেন নো ব্লাডি করিডোর, এবং এই কথিত আলোচিত করিডোর নিয়ে কম কথা তো হয়নি বিভিন্ন পক্ষের মাধ্যমে। সেই বিষয়টি তিনি এসে আবার সেই 31শে মে নতুন করে বললেন এবং এখানে বলছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে পরিশীলিত, নির্বিঘ্ন ও সফল করার দায়িত্ব আমাদের সবার। ক্ষতি করতে চাই এমন কোনো বৈরী রাষ্ট্রের অপপ্রচারে অনুসারী বা বাহন হওয়া যাবে না। এখানে সরাসরি ভারতকে উল্লেখ করে বলেছেন তিনি। মানে আসলে আমরা বুঝতে পারছি না যে তিনি কোন ধরনের ভূমিকায় আছেন। তবে এই স্ট্যাটাসের মধ্য দিয়ে এখানে যে ডিপ স্টেটের খেলা চলছে তারই অংশ হিসেবে যে সোকল্ড হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোর, সে বিষয়গুলো তো নানান বিশেষজ্ঞদের মুখ থেকে আমরা নানান ধরনের বয়ান বক্তব্য শুনতে পেয়েছি। কিন্তু এখানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তিনি বা ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার যে দৌড় সেটিকে সমর্থন করছেন। যাই হোক, আরেকজন সেনা কর্মকর্তা হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী। বিডিআরের সাবেক মহাপরিচালক ছিলেন এবং বিএনপি জামাত জোট সরকারের সময় যে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা, মানে এই ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলায় আসামিদের মধ্যে যে 14 জনকে ফাঁসির আদেশের রায় দেওয়া হয়েছিল তার মধ্যে তিনি একজন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পর তো তিনি খালাস পেয়ে যান অন্যান্য সব আসামির সঙ্গে গত ডিসেম্বরে। গত 6 জুন থেকে 18 জুন তিনি চীন সফরে গেছেন। চীন নিশ্চয়ই বরাবরের মতন এবারও যে শুধু গুরুত্বপূর্ণ তা নয়, 5 আগস্টের পরে চীনেরও অন্য ধরনের ভূমিকা রয়েছে। 5 আগস্টের পরের কথা আমি বলছি। সেখানে তিনি চীন প্রশাসনের সঙ্গে নানান পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে কথা বলেছেন। কি কথা আসলে তিনি বলেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে বিষয়টি অবশ্যই যথেষ্ট সাড়া ফেলেছে। আরেকজন হচ্ছেন আব্দুল্লাহিল আমান আজমি, জামায়াতের সাবেক আমির, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত গুলাম আজমের পুত্র। আব্দুল্লাহিল আমান আজমিকে গুম করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, এমনটা দাবি করা হয়। যদিও তিনি যখন বেরিয়ে এলেন 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরপরই গুপ্ত জায়গা থেকে, তার অভিযোগ অনুযায়ী সেটা নিয়ে নানান ধরনের আলোচনা মানুষের মুখে মুখে। তিনি যে একটি গামছা উঁচিয়ে দেখিয়েছিলেন যে তিনি 8 বছর ধরে গামছা ব্যবহার করছেন, গামছাটা কোথাও একটু ময়লাও পড়েনি, এগুলো নিয়ে অনেক ধরনের কথা বলেছে। আমি বলছি না যে তিনি গুম হননি, আবার এটুকু মানুষের বিশ্বাস করতে কষ্ট হয় তার যে নানান ধরনের বয়ান সেগুলো কতটা বিশ্বাসযোগ্য। এবং বিশেষ জায়গা থেকে বেরিয়ে এসে তিনি যখন বললেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, আরো নানান বিষয় বিতর্ক তিনি তুলে ধরলেন, সেই জায়গা থেকে আবার নতুন করে তিনি সবার সামনে এলেন
এবং এই 3 কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, তারা যে ঘটনার নেপথ্যে নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন, সেগুলো বাংলাদেশের জন্য কতটা হুমকি স্বরূপ অথবা কতটা মঙ্গলজনক তা অনেকেই বুঝতে পারছেন। আগামী দিনে নিশ্চয়ই আরো বেশি স্পষ্ট হবে। আনন্দবাজারের এই প্রতিবেদনটিতে আরো অনেক কিছু রয়েছে, যেগুলো আপনার ইচ্ছাগুলো পড়ে দেখতে পারেন। আমি আর এখানে আলোচনা করার এই মুহূর্তে কোনো প্রয়োজন বোধ করছি না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।